আজকের ক্লাস শুরু করার আগে আমরা দেখব কিভাবে শর্টকাট পদ্ধতিতে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে পজিশনের ভ্যালুগুলোকে যথাক্রমে 1, 2, 4, 8, 16, 32, 64 এরকম করে পেয়েছিলাম, তাই না? এখন এখানে থাকা যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলোকে ব্যবহার করে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে পারি। যেই সংখ্যাগুলোকে কাউন্ট করলে বা যেই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা ডেসিমালের কোনো একটা সংখ্যা পাবো, সেই সব সংখ্যার নিচে আমরা 1 দিব। আর যে সংখ্যাগুলো আমরা কাউন্ট করব না, সেই সব সংখ্যার নিচে আমরা 0 দিব। এই কাজটা করার মাধ্যমে ডেসিমাল থেকে খুব সহজেই বাইনারিতে নিয়ে যেতে পারবো। তো আমরা যদি 15 সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যেতে চাই, প্রথমত আমাদেরকে দেখতে হবে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 15 হচ্ছে। আমরা যদি 8কে 4 এর সাথে যোগ করি 12 হচ্ছে, 12কে 2 এর সাথে যোগ করলে কত হবে 14, 14 এর সাথে 1 যোগ করলে 15, অর্থাৎ 8 থেকে এই অঙ্কগুলোকে কাউন্ট করলে আমরা 15 সংখ্যাটিকে পেয়ে যাচ্ছি। তাই এগুলোর নিচে আমরা 1 দিলাম। আর সামনে অনেকগুলো সংখ্যা আছে যেগুলোকে কাউন্ট করা লাগেনি, তাই এদের সামনে আমরা 0 দিয়ে দিব। তুমি একটা বিষয় লক্ষ্য করো, এটা কিন্তু পূর্ণাংশ, আর পূর্ণাংশের সামনে 0 কিন্তু কোনো ভ্যালু থাকে না। তাই এই শূন্যগুলোর সামনে দেওয়া আর না দেওয়া একই কথা, তাই এগুলোকে আমরা চাইলে বাদ দিতে পারি। বাদ দিলে এখানে যে সংখ্যাটা আমরা পেলাম বাইনারিতে, এটা ডেসিমালের 15 সংখ্যার ইকুইভ্যালেন্ট সংখ্যা। এখন আমরা যদি ডেসিমালের 16কে প্রকাশ করতে চাই, এই ধারার দিকে তাকাও, এখানে কিন্তু 16 ঘরটা আছে, তাই এই ঘরকে জাস্ট কাউন্ট করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। অবশ্যই বাকি সংখ্যাগুলোকে আমাদের 0 করে দিতে হবে। 8-এর নিচে 0, 4-এর নিচে 0, 2-এর নিচে 0, 1-এর নিচে 0। সামনের সংখ্যাগুলোকে আমরা চাইলে 0 করতে পারি, চাইলে 0 নাও করতে পারি। আর এই যে সংখ্যাটা আমরা বাইনারিতে পেলাম, এটা ডেসিমালের 16 সংখ্যাটির ইকুইভ্যালেন্ট সংখ্যা। এখন আমরা যদি ডেসিমালের 25 সংখ্যাটিকে প্রকাশ করতে চাই বাইনারিতে, তাহলে কোন কোন সংখ্যাকে কাউন্ট করতে হবে? আমরা যদি 16-র সাথে 8কে যোগ করি 24 পাচ্ছি, 24-এর সাথে 1কে যোগ করলে কিন্তু 25 পাচ্ছি। তাই এই অঙ্কগুলোর নিচে আমরা 1কে দিব এবং বাকি অঙ্কগুলোকে 0 করে দিব। এখন আমরা যদি 64কে বাইনারিতে প্রকাশ করতে চাই, এখানে দেখো 64 ঘরটা দেওয়া আছে, তাই এই ঘরটাকে শুধু কাউন্ট করলেই হচ্ছে। আর পেছনের দিকের ঘরকে যদি আমরা 0 করে দেই, ডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারিতে পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা শর্টকাট পদ্ধতিকে ব্যবহার করে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। আর যখন তোমাদেরকে কোয়েশ্চেনে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, রিটেনে তোমরা এই প্রসেসটাকে ব্যবহার করতে পারবে না। এমসিকিউ বা অন্যান্য পারপাসে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। তাহলে এটাকে এখানে দেখানোর উদ্দেশ্য কি? আমরা পরবর্তীতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে এই বিষয়টার একটু প্রয়োজন পড়বে। এখন আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায়। অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে 2-এর সেই ধারাটিকে আবার আমাদের প্রয়োজন হবে। 1, 2, 4 এই 3টে অবস্থানের বাইনারি বিটকে ব্যবহার করে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে পারবো। আমরা যদি অক্টালের 1কে প্রকাশ করতে চাই, 1-এর নিচে আমরা 1 দিব, বাকি ঘরগুলোকে 0 করে দিব। এখানে সামনের 0গুলোর কিন্তু ভ্যালু আছে, কেননা একটা অক্টালকে বাইনারিতে প্রকাশ করার জন্য এই 3টা বাইনারি বিটের দরকার আছে। এখন আমরা যদি অক্টালের 2কে বাইনারিতে প্রকাশ করতে চাই, 2-এর নিচে আমরা 1 দিব, অর্থাৎ এই ঘরটাকে কাউন্ট করব, বাকি ঘরগুলোকে 0 করে দিব। আমরা যদি অক্টালের 3কে প্রকাশ করতে চাই, 2 আর 1কে আমরা কাউন্ট করব, 4কে 0 করে দিব। এরকম করে অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ যে ডিজিটকে প্রকাশ করা সম্ভব সেটা হচ্ছে 7। আমরা যদি 4, 2 এবং 1কে যোগ করি, কত হচ্ছে 7। তাই এই সবগুলোকে যদি আমরা কাউন্ট করি, আমরা অক্টালের সর্বোচ্চ ডিজিটকে কিন্তু প্রকাশ করতে পারবো। আর আমরা যেহেতু অক্টালের যে কোনো ডিজিটকে বাইনারি 3টা বিটের মাধ্যমে প্রকাশ করতে পারছি, তাই এখানে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রত্যেকটা অক্টাল ডিজিটকে আমরা 3টা বাইনারি বিটে কনভার্ট করব। এখন যদি কোয়েশ্চেনের ক্ষেত্রে আসি, এখানে প্রথমে আমরা 2 ডিজিটকে দেখতে পাচ্ছি। অক্টালের 2 ডিজিটকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে চাই, তাহলে 2 ঘরটাকে কাউন্ট করব, বাকিগুলোকে 0 করে দিব। এখন অক্টালের 5কে যদি বের করতে হয়, 4 আর 1 এই দুইটাকে কাউন্ট করলেই কিন্তু আমরা 5 সংখ্যাটিকে পেয়ে যাব। এখন আমরা যদি অক্টালের 3কে প্রকাশ করতে চাই, 2 আর 1কে কাউন্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন 4কে প্রকাশ করতে গেলে 4-এর নিচে আমরা 1 দিব, বাকিগুলোকে 0 করে দিব। এখন বাইনারি সংখ্যাগুলোকে যদি আমরা অনুরূপ জায়গায় বসিয়ে দেই, এই পুরো অক্টাল সংখ্যাটির জন্য বাইনারি সংখ্যাটিকে পেয়ে যাব। তাহলে 2-এর জন্য বসাই 0, 1, 0, 5-এর জন্য 1, 0, 1, আবার 5-এর জন্য 1, 0, 1, 3-এর জন্য 0, 1, 1, 4-এর জন্য 1, 0, 0।
এই হয়ে গেল আমাদের অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ। এখন আমরা যদি পরীক্ষায় লিখতে চাই তাহলে এই বিষয়টার উপরে রাফ লিখতে হবে, অথবা আমরা যদি রাফ লিখতে না চাই তাহলে আমরা বলবো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে 3টা বাইনারি বিটের দরকার পড়ে, সেই বিষয়টা অনুযায়ী সংখ্যাগুলো পাচ্ছি। এখন আমরা যদি এই সংখ্যার ক্ষেত্রে আসি, দশমিকের ঠিক আগের যে অংশটুকু আছে এটা পূর্ণাংশ, আর পূর্ণাংশের আগে আমরা 0কে দেখতে পাচ্ছি। আমরা জানি পূর্ণাংশের আগে 0 দেওয়া না দেওয়া একই কথা, তাই আমরা চাইলে এই 0টাকে বাদ দিয়ে লিখতে পারি। আবার আমরা এটাও জানি দশমিকের শেষে যে 0গুলো থাকে সেগুলোর আসলে কোনো ভ্যালু থাকে না, সেগুলো দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তাই আমরা এই সংখ্যাটাকে 10101010111 আমরা এভাবেও লিখতে পারি। আর চাইলে তুমি এই সংখ্যাটাকে এভাবেই রাখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। এখন আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে চাই, আমরা সেমভাবেই রূপান্তর করব। আর এখানে আমরা জানব যে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য 4টা বিটের দরকার পড়ে, তাই আমাদেরকে 4টা ঘর এখানে আনতে হবে। পরীক্ষায় লিখতে গেলে এই বিষয়টার উপরে রাফ অথবা আগে যে কথা বলেছি সেই কথা লিখতে হবে। হেক্সাডেসিমালে যেটা a, ডেসিমালে সেটা 10, হেক্সাডেসিমালে যেটা b, ডেসিমালে সেটা 11। এখন আমরা যদি a কে বাইনারিতে প্রকাশ করি, যেহেতু এর ডেসিমাল ভ্যালু 10, 8কে আর 2কে কাউন্ট করলে আমরা 10 পাচ্ছি, বাকিগুলোকে 0 করে দিব। এই যে সংখ্যাটা পেলাম এটা a সংখ্যার ইকুইভ্যালেন্ট সংখ্যা। এখন 4কে যদি আমরা প্রকাশ করতে চাই, 4-এর নিচে 1 দিব। এই সামনের 0টাকেও কিন্তু কাউন্ট করতে হবে, কেননা এটা সেই 4টা বিটের আন্ডারেই পড়ছে। তাহলে এই সংখ্যাটা হেক্সাডেসিমালের 16-র ইকুইভ্যালেন্ট সংখ্যা। এখন আমরা যদি b কে প্রকাশ করতে চাই, আমরা জানি b এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 11। আমরা যদি 8কে, 2কে এবং 1কে যোগ করি তাহলেই কিন্তু আমরা b কে প্রকাশ করতে পারছি। এখন যদি হেক্সাডেসিমালের 2কে প্রকাশ করতে চাই, 2-এর নিচে 1 দিব, বাকিগুলোকে 0 করে দিব। এখন এই বাইনারি সংখ্যাগুলোকে যদি আমরা অনুরূপ জায়গায় বসিয়ে দেই, হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা বাইনারিতে নিতে পারবো। এর জায়গায় বসাবো 1010, 4-এর জায়গায় বসাবো 0100, b এর জায়গায় বসাবো 1011 এবং 2-এর জায়গায় বসাবো 0010। এই যে আমাদের সংখ্যাটা বাইনারিতে চলে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে দেখো ভগ্নাংশের শেষের দিকে আমরা কিন্তু 0 পাচ্ছি, চাইলে এই 0টাকে তোমরা বাদ দিয়ে লিখতে পারো। এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে যেটাকে বাইনারিতে নিতে হবে। আর আমরা জানি হেক্সাডেসিমালে যেটা b, ডেসিমালে সেটা 11, হেক্সাডেসিমালে যেটা a, ডেসিমালে সেটা 10, হেক্সাডেসিমালে যেটা d, ডেসিমালে সেটা 13। এখন আমরা যদি b কে প্রকাশ করতে চাই, b এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 11। এই সংখ্যাগুলোর মধ্যে 8কে, 2কে এবং 1কে কাউন্ট করলে আমরা 11 পেয়ে যাব। আর এই সংখ্যাটার মাধ্যমে আমরা b কে প্রকাশ করতে পারলাম। আমরা যদি a কে প্রকাশ করতে চাই, এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 10। 8 আর 2কে যোগ করলে আমরা 10 পাচ্ছি। আর এই যে বাইনারি সংখ্যাটা আমরা পেলাম, এটার মাধ্যমে a কে প্রকাশ করতে পারলাম। d এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 13। d কে প্রকাশ করার জন্য 8কে 4-এর সাথে যোগ করতে হবে, 12 হবে। 12কে 1-এর সাথে যোগ করলে আমরা 13 পাচ্ছি। এর মাধ্যমে আমরা d কে বাইনারিতে প্রকাশ করতে পারলাম। এখন আমরা বাইনারি সংখ্যাগুলোকে যদি অনুরূপ জায়গায় বসিয়ে দেই, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাটিকে বাইনারিতে নিয়ে যেতে পারবো। b এর জায়গায় আমরা বসাবো 1011, a এর জায়গায় 1010, আবার b এর জায়গায় 1011, a এর জায়গায় 1010, d এর জায়গায় 1101, a এর জায়গায় 1010, d এর জায়গায় 1101। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, বাইনারি সংখ্যাটিকে অক্টাল এবং হেক্সাডেসিমালে নিতে হবে। আমরা জানি কোনো একটা অক্টাল সংখ্যাকে প্রকাশ করার জন্য 3টা বাইনারি বিটের দরকার পড়ে এবং হেক্সাডেসিমালে প্রকাশ করার জন্য 4টা বাইনারি বিটের দরকার পড়ে। এখন আমরা যদি অক্টালের ক্ষেত্রটাকে বিবেচনা করি, কোন 3টা বাইনারি বিটকে আমরা কাউন্ট করব? পূর্ণাংশের ক্ষেত্রে শেষ দিক থেকে প্রথম দিকে আমরা গুনতে থাকব। যে 3টা বিট পাবো বাইনারিতে, সেই 3টা বিটের মাধ্যমে আমরা অক্টালে একটা সংখ্যা পাবো। এরপরে আবার সামনের দিকে কাউন্ট করা শুরু করব। যে 3টা বিট পাবো সেগুলোর মাধ্যমে আমরা আরেকটা অক্টাল পাবো। এরকম করে সামনের দিকে কাউন্ট করতে থাকব। যেহেতু দেখো সামনের দিকে আমরা 2টা ডিজিট পেলাম, 3টা ডিজিটের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য সামনে আমরা একটা 0 দিয়ে নিব। আমরা জানি সামনে 0-র কোনো ভ্যালু নেই, কিন্তু 3টা ডিজিটের রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য
আমাদেরকে এই কাজটা করতে হবে। আমরা যদি সামনের দিকে কাউন্ট করি 0 0 0 পাবো। যাদের আসলে কোনো ভ্যালু নেই তারা 0কে ইন্ডিকেট করে, আর সামনে 0 দেওয়া না দেওয়া একই কথা। এখন আমরা যদি অক্টালের ক্ষেত্রে ধারাটাকে নিয়ে আসি 1 2 4 এবং এই সংখ্যাগুলোকে অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দিই। আমরা যদি প্রথমটাকে বসাই 0 1 1 পাচ্ছি, পরেরটাকে যদি বসাই 1 1 0 পাচ্ছি। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এই 1গুলো কাদের নিচে আছে সেই সকল সংখ্যাকে কাউন্ট করতে হবে। যেহেতু প্রথমটার ক্ষেত্রে 1গুলো 2 আর 1-এর নিচে আছে, তাই এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি অক্টালে 3। এখন পরেরটার ক্ষেত্রে যদি আসি আমরা দেখতে পারবো 4-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে, তাই এই সংখ্যাগুলোকে আমরা কাউন্ট করব, অর্থাৎ যোগ করব। যোগ করলে কত পাচ্ছি অক্টালে? অক্টালে 6 পাচ্ছি। এখন অক্টাল সংখ্যাকে যদি আমরা অনুরূপ জায়গায় বসাই, অর্থাৎ 0 1 1-এর নিচে আমরা বসাবো 3কে, 1 1 0-র জায়গায় আমরা বসাবো 6কে। বসালে বাইনারি সংখ্যাটির জন্য অক্টালে পেয়ে যাচ্ছি 36। আর এভাবে করে আমরা বাইনারি থেকে অক্টালে নিতে পারবো। এখন আমরা যদি সংখ্যাটিকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই, আমরা জানি প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে বাইনারিতে প্রকাশ করার জন্য 4টা বাইনারি বিটের দরকার পড়ে। অক্টালের ক্ষেত্রে পূর্ণাংশের বেলায় যেমনি আমরা পেছন দিক থেকে সামনের দিকে 3টা বাইনারি বিটকে নিয়ে একটা সেট গঠন করছিলাম এবং তাদের মাধ্যমে আমরা একটা সংখ্যা পাচ্ছিলাম, সেম বিষয়টা আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে করব। যেহেতু হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4টা বাইনারি বিটের দরকার পড়ছে, তাই পূর্ণাংশের বেলায় পেছন থেকে সামন দিকে আমরা 4 ঘর পর্যন্ত একটা সেট গঠন করলাম। এরপরে সামনের দিকে আমরা 4 ঘর পর্যন্ত আবার সেট গঠন করব। প্রথম সেটটা হলেও সামনের দিকে কিন্তু ডিজিটের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কয়টা ডিজিটের ঘাটতি? 3টা ডিজিটের ঘাটতি, তাই আমরা সামনে 3টা 0 দিব। আমরা জানি পূর্ণাংশের ক্ষেত্রে 0 দেওয়া যায়, আর ডিজিট পাওয়ার জন্য আমাদেরকে সেই 2-এর ধারাটা আবার লিখতে হবে, উপরে অবশ্যই রাফ লিখতে হবে। এখন সংখ্যাগুলোকে যদি অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দেই 0 0 0 1, এর জন্য আমরা হেক্সাডেসিমালে পাচ্ছি 1। আমরা পরের সংখ্যাটিকে যদি বসাই 1 1 1 0, এখানে 8 4 2কে কিন্তু কাউন্ট করা হয়েছে। আর এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা ডেসিমালে পাচ্ছি 14, যেটা হেক্সাডেসিমালে আসছে ই। দেখো আমরা কিন্তু সংখ্যাগুলোকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারলাম। এখন হেক্সাডেসিমাল ডিজিটগুলোকে যদি আমরা অনুরূপ জায়গায় বসিয়ে দেই আমরা পেয়ে যাচ্ছি 1e এই সংখ্যাটি। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে ভগ্নাংশ পার্টের বাইনারিকে অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। আমরা পূর্ণাংশের ক্ষেত্রে অক্টাল এবং হেক্সাডেসিমালকে ডিল করেছিলাম, যেখানে 3টা বাইনারি বিটের দরকার পড়ছিল একটা অক্টাল ডিজিট এবং 4টা বাইনারি বিটের দরকার পড়ছিল একটা হেক্সাডেসিমাল ডিজিটকে প্রকাশ করার জন্য। সেম কাজটা আমরা এখানে করব। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা শেষ দিক থেকে প্রথম দিকে কাউন্ট করছিলাম, আর এখানে আমরা দশমিক থেকে কাউন্ট করা শুরু করব। আমরা যদি অক্টালের বিষয়টা এখানে দেখি, দশমিকের পর থেকে 3টা ডিজিটকে নিয়ে আমরা একটা সেট বানাবো, এর পরের 3টা ডিজিটকে নিয়ে আমরা একটা সেট বানাবো, এর পরের 3টা ডিজিটকে নিয়ে আমরা সেট বানাবো, এর পরের 3টা ডিজিটকে নিয়ে আমরা সেট বানাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিটের ঘাটতি, যেহেতু আমরা জানি দশমিকের বেলায় শেষের দিকে যদি আমরা একটা 0 দেই সেই 0-র আসলে কোনো ভ্যালু থাকে না, কিন্তু সেট গঠনের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। এখন এই সংখ্যাগুলো থেকে অক্টালে রূপান্তর করার জন্য 1 2 4 এই ধারাটাকে এখানে লিখতে হবে। তো প্রথম সংখ্যাটাকে যদি আমরা এই ধারায় অ্যাজ ইট ইজ লিখি 101 পাচ্ছি, যেখানে 4 এবং 1 সংখ্যাকে কাউন্ট করা হচ্ছে। এই দুইটার সমন্বয়ে আমরা অক্টালে 5 ডিজিট পাচ্ছি। পরের সংখ্যাটিকে যদি আমরা এখানে লিখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 সংখ্যাটিকে কাউন্ট করা হচ্ছে, তাই অক্টালে আমরা 2 পাচ্ছি। আমরা যদি পরের সংখ্যাটিকে এখানে লিখি 101 পাচ্ছি, আবারও 5 পাচ্ছি অক্টালে। আমরা যদি আবার পরের সংখ্যাটিকে লিখি 010, এর জন্য আমরা অক্টালে 2 পাচ্ছি। এই সংখ্যাগুলোকে যদি আমরা ইকুইভ্যালেন্ট জায়গায় বসিয়ে দেই তাহলে বাইনারির জন্য অক্টালে আমরা পাবো 0.5252 এই সংখ্যাটি। এখন আমরা যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম কাজটা করতে চাই, দশমিকের পর থেকে 4টা বাইনারি ডিজিটকে নিয়ে একটা সেট গঠন করব, আবার 4টা বাইনারি ডিজিটকে নিয়ে একটা সেট গঠন করব, আবারও একটা সেট গঠন করব, কিন্তু এখানে আমরা একটা বিটের ঘাটতি দেখতে পাচ্ছি। যেহেতু দশমিক অংশ, শেষে একটা 0 দিলে কোনো সমস্যা হবে না। এখন এই সংখ্যাগুলো থেকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাই 1248 এই ধারাটিকে আবার লিখতে হবে। আমরা যদি 1010 সংখ্যাটিকে এখানে লিখি,
8 আর 2কে কাউন্ট করা হয়েছে, যাদের সমন্বয় 10 হচ্ছে, ডেসিমেলে যেটা 10, হেক্সাডেসিমেলে সেটাকে আমরা a হিসেবে পাচ্ছি। এখন সংখ্যাটিকে যদি ইকুইভ্যালেন্ট জায়গায় বসিয়ে দেই, আমরা 0.a পাচ্ছি। এখানে একটা বাইনারি সংখ্যা দেখা যাচ্ছে যার পূর্ণাংশ এবং ভগ্নাংশ পার্ট আছে, এবং এই সংখ্যাটিকে অক্টাল ও হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। আমি কিন্তু এই সংখ্যাটির পূর্ণাংশ পার্টকে এবং ভগ্নাংশ পার্টকে পৃথক পৃথকভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করে দেখিয়েছি। এখন অক্টালের ক্ষেত্রে যে পার্টগুলো এসেছিল সেই পার্টগুলোকে একত্রিত করলে এই বাইনারি সংখ্যাটির জন্য অক্টালে ফর্ম পাবে, আর হেক্সাডেসিমেলের পার্টগুলোকে একত্রিত করলে এই বাইনারি ফর্মটার জন্য তুমি হেক্সাডেসিমেলের সংখ্যাটি পেয়ে যাবে। সো এই কাজটা তোমাদের একটু নিজে থেকে করতে হবে।